কোন ভাবে জাতীয়তাবাদী দলকে গঠন করেছেন, যেই জাতীয়তাবাদী দল আজকের বাংলাদেশের সর্ববৃহত্তম দল। সেই নেতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আমার সুযোগ হয়েছিল ওনার সময় ছাত্র রাজনীতি করা। আমি সেই সময় একবার ফজলুল হকের ক্রীড়া সম্পাদক, দুইবার আমি ফজলুল হক ছাত্র সংসদের ভিপি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 21 সদস্য বিশিষ্ট কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন, সেই কমিটির অন্যতম একজন সদস্য ছিলাম আমি ওনার সাথে হিজবুল বাহারে গিয়েছিলাম। উনি বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের সকল ক্ষেত্রে যারা অনন্য ভূমিকা রেখেছেন, বিচারপতি বলুন, শিক্ষক বলুন, গায়ক বলুন, সাহিত্যিক বলুন, বৈজ্ঞানিক বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার, যারা বাংলাদেশকে গঠন করার জন্য সেই সময় শহীদ জিয়ার সাথে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি গিয়েছিলেন হিজবুল বাহারে 3 দিনের নৌ সফরে। আমি সেই সফরে গিয়েছিলাম। আমি সেই সফরে ছোট্ট একটি ঘটনা দিয়েই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। হঠাৎ করে তিনি ছাদের ডেকের উপরে দাঁড়িয়েছিলেন, আমরা ওনার পিছনে পিছনে হাঁটছিলাম। হঠাৎ করে তিনি আমাদেরকে দেখে বললেন, তাকিয়ে দেখো, ওই যে সমুদ্র কোথাও দেখা যাচ্ছে না, আকাশ মিলে যাচ্ছে সমুদ্রের মধ্যে। তোমাদের মনকে উদার করতে হবে, কারণ সেই দিন পত্রিকায় এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাকি সরকারি খরচে প্রমোদে ভিলাই দিয়েছিলেন। তিনি বলেছেন মানুষকে উদার হতে হবে, মানুষকে বড় হতে হবে, মহান হতে হবে। ওই সমুদ্রের ভিতরে যে সম্পদ রয়েছে, সেই সম্পদ সম্পর্কে তিনি আমাদের ব্যাখ্যা দিচ্ছিলেন। আমরা তন্ময় হয়ে শুনছিলাম। তিনি বলছিলেন 2 যুগ পরে, 3 যুগ পরে বাংলাদেশ আরেকটি নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশের অবারিত সম্পদ রয়েছে, এই সম্পদ আহরণ আমাদের করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদেরকেই এই কাজগুলো করতে হবে। এই যে হিজবুল বাহার জাহাজটি রয়েছে, এই জাহাজটি হচ্ছে বাংলাদেশ, আর আমি হচ্ছে তার ক্যাপ্টেন। তোমরা এই দেশকে গড়বে, সেই বিশ্বাস, সেই আশা রয়েছে। তিনি এই বাংলাদেশের সমুদ্রে যে সম্পদ রয়েছে, সেই সময় সেই সম্পদকে উনি যে সম্পদ হিসেবে ডিক্লেয়ার দিয়েছিলেন, সেটাই আজকের দিনে ব্লু ইকোনমি নামে পরিচিত পেয়েছে সারা বাংলাদেশে। সেই দিক নিশারি, সেই নেতা তিনি আজ নেই আমাদের মাঝে। সেই ক্ষণজন্মা শহীদ জিয়ার পুত্র হলেন তারেক রহমান। আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসারের কাজেই সীমাবদ্ধ ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। জিয়া রহমান যখন আদালতের গোলাতে নিহত হলেন, শহীদ হলেন, তারপর তিনি এই জাতীয়তাবাদী দলকে তিনি দায়িত্ব নিয়ে এই দলকে গড়ে তুললেন। দেখুন, বেগম খালেদা জিয়া আস্তে আস্তে ওই স্বৈর শাসকের সাথে বিরুদ্ধে আন্দোলন করতে 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 এক পর্যায়ে এই জাতীয়তাবাদী দলকে তিনি ক্ষমতার মসনদে বসালেন। কতদিন ষড়যন্ত্র হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। 1991 সালে তিনি সারা বাংলাদেশকে চমকে দেখিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। 1991 থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়া এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের জনগণের উন্নয়নের জন্য কি ব্যাপক কাজ করেছেন, আপনারা সকলেই জানেন। এরপরে আবার 1996 সালে আওয়ামী লীগ সরকার আসলো, পুনরায় তিনি রাজপথে আন্দোলন করলেন। আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের পরে আবার পুনরায় নির্বাচিত আমি হলাম কচুয়া থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে আমি সারা বাংলাদেশে চষে বেরিয়েছি, নকলকে বন্ধ করেছি, শিক্ষকদের নিবন্ধন করেছি, শিক্ষার উন্নয়ন করেছি। আমার কাছে মনে হয়েছিল 5টি বছর মনে হয় যেন একটি রাত্রের স্বপ্নের দিনের মধ্য দিয়ে আমি অতিবাহিত করেছিলাম। 5টি বছর কষ্ট করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। সেই সময় আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের কচুয়াতে এসেছিলেন, মনে আছে আপনাদের? এই সেই নেতা তারেক রহমান কচুয়ায় ঢুকেই রহিমানগরে একটি প্রথম মিটিং করেছিলেন।
পথসভা করতে করতে কচুয়া কলেজের ময়দানে এসে তিনি আরেকটি জনসভা করেছিলেন। এখান থেকে তিনি যেতে যেতে পালাকাল মোড়ে জনগণের সাথে দেখা করে সাচার বাজারে আরেকটি বিশাল জনসভা করেছিলেন। সেই দিন তিনি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তার সাথে সামনে সিটে আমি বসেছিলাম। তিনি গাড়ি চালাতে চালাতে হাত দিয়ে মানুষকে কত না করমর্দন করেছিলেন, কত মানুষকে হাত ছোঁয়া দিয়েছিলেন। আজকে সেই তারেক রহমানের অনুসারীরা, আজকে তরুণ প্রজন্মের কচুয়ার এই যুব সমাজ আজকে তারেক রহমানের সাথে রয়েছে। আমরা দেখেছি ষড়যন্ত্রের নীল নকশা। ওই 2006 সালে আমাদের বিদায় হওয়ার পরে ওই ভারত থেকে বস্তাভর্তি টাকা এনে ওই 6 গণার রাজনীতি করে আমাদের দলকে ধ্বংস করে একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেনাশাসন শাসিত সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই সরকার এসে আমাদের প্রিয় নেতাকে কারাগারে নিক্ষেপ করেছিল, দেশনেত্রী বেগম খালেদাকে কারাগারে নিক্ষেপ করেছিল, আমার প্রিয় নেতা তারেক রহমানকে পিটিয়ে তার কোমর ভেঙে দিয়েছিল। আল্লাহর রহমতে রাখে আল্লাহ মারেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বেঁচে গিয়েছেন। তারেক রহমান বেঁচে আছেন সারা বাংলাদেশের মানুষের দোয়ার বরকতে। এদেশের উলামায়ে একরাম, এদেশের মুসলমান, এদেশে হিন্দু খ্রিস্টান সকলে মিলে চেয়েছিল তারেক রহমান বেঁচে থাকুক, আবারও ফিরে আসুক বাংলাদেশে। সেই জন্য আল্লাহ তারেক রহমানকে জীবিত রেখেছে। আপনারা দেখেছেন ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। এই সেই নেতা তারেক রহমান যার বাবা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা এনে দিয়েছিলেন আমাদেরকে। তারই স্ত্রী তারেক রহমানের মাতা, তিনি আবারও পুনরায় দেশকে, আমাদেরকে, এই জাতীয়তাবাদী দর্শনকে, গণতন্ত্রকে, মানবাধিকারকে, ন্যায় বিচারকে ফিরিয়ে দিয়েছিলেন। আবারও ভুলণ্ঠিত হয়েছিল ওই 2008-এর নির্বাচনে। ষড়যন্ত্র করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচনে আমরা হারিনি, জোর করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন সেই সময়ের ঘটনা। পর্যায়ক্রমে অত্যাচার দিন দিন বাড়তে শুরু করলো। আওয়ামী লীগ সরকার গঠন করলো। গঠন করার পর আবারও আমাদের উপরে খড়গ নামলো। আজকে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের এখানে অনেকেই রয়েছেন যারা কারাগারে গিয়েছেন। ন্যূনতম পক্ষে কচুয়ার 20,000 নেতাকর্মী কারাগারে গিয়েছে। আমার বিরুদ্ধে প্রথম 37টি মামলা করা হয়েছিল। আমার এমন কোন নেতাকর্মী নেই যে নিজের হাজতে যাননি। কি অত্যাচার অবিচার জানে। সেই অত্যাচারের দিন আমরা গুনতে গুনতে জুলাই 36-এ এসে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও ফিরে পেয়েছি। এই গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা শুধু যদি আমি বলি, 2023-এ অক্টোবরের 28 তারিখের আগে ডিসেম্বর থেকে যে 10টি সমাবেশ হয়েছিল, সেই 10টি সমাবেশে 22 জনকে আত্মহতি দিতে হয়েছিল। আপনারা আমার মতো একজন, আপনার প্রতিটি জনসভায় যাওয়ার জন্য কত না কষ্ট করেছেন। মানুষ ভেলায় করে, নৌকায় করে, লঞ্চে করে, হেঁটে 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 ওই বাংলাদেশের 10টি জনসভায় গিয়ে ওই তারেক রহমান সারা বাংলাদেশকে একত্রিত করেছিল, আন্দোলনের অগ্নিকুণ্ড বানিয়েছিল। সেই আগ্নেয়গিরি থেকে যখন বিচ্ছুরিত হলো, সারা বাংলাদেশের ছাত্র জনতা নেমে আসলো, দেশ আমরা স্বাধীন পেলাম। 8ই আগস্ট দেশ স্বাধীন হলো। 8ই আগস্ট ডক্টর ইউনূসের মাধ্যমে একটি সরকার গঠিত হলো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই সরকারকে সমর্থন দিয়ে গেলেন। তিনি আজ অবধি সমর্থন দিয়ে যাচ্ছেন এবং সমর্থন দিয়ে যাবেন যতদিন পর্যন্ত এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া পর্যন্ত। তিনি এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্রের বীজ দিন দিন বেড়েই চলছে। এই পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে দেখতে পাইনি, কারণ ষড়যন্ত্র চলছে। আমি বিশ্বাস করি যে এই দিন তারেক রহমান এই বাংলাদেশে আসবে, সেই বাংলাদেশে ওই ঢাকা বিমানবন্দর থেকে জনতার সুনামি নেমে যাবে। সেই দিন সারা দেশ অচল হয়ে যাবে। সেই জন্যই ষড়যন্ত্র
ষড়যন্ত্র করা হচ্ছে যে তারেক রহমান যেন দেশে না ফিরতে পারে। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যারা তারেক রহমান বিদেশ থেকে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথাবার্তা বলে তিনি আবারও মনোনয়ন ঠিক করেছেন এবং আমাদের অনেককেই আগাম বলে দিয়েছেন এলাকায় যান, কাজ করেন, নির্বাচনে যেতে হবে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে রাত্রে আমি 11:30টায় ওই বাংলা ভিশনে কি বলছিলাম, আজকে রাত্রে 11:30টার সময় আমি বাংলা ভিশনে যাচ্ছি, সেই জন্য আপনাদের মাঝ থেকে চলে যাব। এবং আজকে এই অনুষ্ঠানটি এখানে হয়েছে, আগামীকাল বাদ মার্কিন এই অনুষ্ঠানটি সাচারে হবে, আমি সেখানেও থাকবো। এবং এর পরের দিন এই অনুষ্ঠানটি রহিমানগর হবে, আমি সেই দিন সেখানে থাকবো। ষড়যন্ত্রের বীজ এখনো চলছে, ষড়যন্ত্র শেষ হয়নি। এই ষড়যন্ত্র এমন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য তাকে চিকিৎসা দেওয়া হয়নি, বিদেশে যেতে দেওয়া হয়নি। এমনকি তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে মালয়েশিয়াতে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে উপহাস করা হয়েছিল। যখন সংজ্ঞাহীন অবস্থায় বেগম খালেদা জিয়া পড়েছিলেন, সেই সময়ে শেখ হাসিনার নাটক করার জন্য গুলশান অফিসে গিয়েছিল। অত্যাচার অনাচারের একটি মাত্রা থাকে, মাত্রার বাইরে চলে গিয়েছিল। আজও কিন্তু সেই ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখন নতুন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমাকে নমিনেশন দেওয়া হবে এই কথা বলার পরে কচুয়ার থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছি সরকার পতনের জন্য। আজকে পত্রিকার হেডলাইন হয়েছে, যার সম্পর্কে বলা হচ্ছে সেই ব্যক্তি কখনো আমাকে কোনোদিন একটি কলও করেনি, কখনো আমাকে সাক্ষাৎ করেনি, কখনো আমাকে একটি টেক্সট মেসেজ দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কিন্তু বলা হচ্ছে আমি নাকি ষড়যন্ত্র করছি। যেই ব্যক্তির সাথে কখনো দেখা হয়নি, যেই ব্যক্তির সাথে একটি টেলিফোন কল হয়নি, যেই ব্যক্তির সাথে একটি টেক্সট মেসেজ হয়নি, তার সাথে নাকি আমি ষড়যন্ত্র করছি। এই ষড়যন্ত্রে সেই নীলকুঠি বানাচ্ছে এই সরকার। আপনারা কচুবাসী যদি থাকেন, বিএনপি আমার সাথে আছে। সেই জন্য জনাব তারেক রহমানের নির্দেশে, মহাসচিবের নির্দেশে আমি গতকালকে একটি প্রেস কনফারেন্সও করেছি। কেন দেশের বাইরে যেতে না হবে না। প্রিয় কচুয়াবাসী, ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং অনেকেই বিএনপি না করে বিএনপিতে যোগদান করেছে, আওয়ামী লীগের দোসররা। আমি জানি আপনারা কত কষ্ট করছেন, আমি জানি আপনারা কত অধীর আগ্রহে বসে আছেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়যুক্ত হবে। আমরা আবারও তারেক রহমানকে বাংলাদেশের প্রধান খালেদা জিয়ার জীবন দশায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, ওনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী দেখবেন। আমরা আবার ওনার সাথে কাজ করব, আমরা আবার কচুয়ার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। আমি জানি তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রিয় এলাকাবাসী, 2015 সালে দেশে মামলার অত্যাচারে থাকতে পারিনি বলে তখন আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসাও ছিল না, কারণ আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আমি মালয়েশিয়ায় গিয়ে পিএইচডি শুরু করলাম। আমার গবেষণাটা ছিল উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে কি পরিবর্তন আনতে হবে, সেই গবেষণা ছিল। জনাব তারেক রহমান আমার এই গবেষণাপত্র পরিবর্তন করে বলেছিলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে সেইটার উপরে আপনি কাজ করবেন। আজকের প্রেক্ষাপটে জনাব তারেক রহমান
বাংলাদেশের এই বিশাল মানব সম্পদকে, এই মানব গোষ্ঠীকে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে তিনি গবেষণা করছেন এবং সেই বিষয়ে আমাকে গবেষণা করিয়েছেন। ইনশাআল্লাহ তিনি যদি দায়িত্ব পান, আল্লাহর রহমতে বাংলাদেশ হবে বিশ্বের সেরা জাতি, বাংলাদেশের জনগণ হবে বিশ্বের সেরা শিক্ষিত জনগণ এবং আমাদের তরুণরাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সেই জন্যই জনাব তারেক রহমান কাজ করছেন। আপনারা কচুয়া আলেমের জায়গা, কচুয়া ইসলামের জায়গা। আমি কচুয়ার সকল ইসলাম ধর্মী সকল উলামায়ে একরামদেরকে আমি অনুরোধ করব, আপনারা আল্লাহর কাছে কায়মনে বাক্যে দোয়া করেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন বাংলাদেশে ফিরে আসে, আমরা যেন বাংলাদেশকে উন্নত করতে পারি এবং কচুয়ার উন্নয়ন যেন আমরা করতে পারি। এই দোয়া, এই আহ্বান জানিয়ে আপনারা তারেক রহমান সাহেবের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি দেখবেন এবং সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন, এই প্রার্থনা করে, এই আশা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক।